আন্দোলনের সময়টিতে আপনারা যেমন যুক্ত হয়েছিলেন, এমনকি অনেক আওয়ামী লীগের লোকজনও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিলেন, যখন তারা দেখলেন যে নিরীহ নিরীহ ছাত্রদের প্রাণ যাচ্ছে, তাই না? তো খুব স্বাভাবিকভাবে কিন্তু পরবর্তীতে এসে তারা তাদের ছদ্মবেশ খুলে যখন আসল পরিচয়টি প্রকাশ করলেন, আমার মনে হয় আপনারা যেমন স্তম্ভিত হয়ে গেছেন, অনেকেই স্তম্ভিত হয়ে গেছে যে এরা আসলে কারা। এবং গত ৮-৯ মাসে এটা এখন সবার কাছেই মোটামুটি মানে স্পষ্ট যে এরা আসলে কারা। এরা ওই যে ইসলামিক রাষ্ট্র গঠন করতে চায়, এরা জঙ্গিবাদকে ধারণ করে। সরাসরি তো আপনি যে মাস্টার মাইন্ডের কথা বলছেন, তার সঙ্গে তো সরাসরি হিজবুত তাহরীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছেই। তারপরও এখনো আপনারা যে যেমন অনেকেই আছে, অনেকেই এখানে মন্তব্য করছেন যে আপনি এখনো কেমন করে বাইরে, মানে কেন এখনো অ্যারেস্ট হননি। আপনার আপনার আমরা দেখেছি যতভাবে সম্ভব আপনাকে নিপীড়ন করা হয়েছে। আর জাতীয় পার্টির মানে একটা স্বাধীন দেশে, একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল আগুন দেয়া, পুড়িয়ে দেয়া, সমাবেশ বানচাল করে দেয়া, এগুলো খুবই জঘন্য, একটা খুবই ঘৃণিত কাজ, সেগুলো করা হচ্ছে। তো এই চাপ আপনি কিভাবে মোকাবেলা করছেন? কারণ রাজনীতিতে আপনি অত্যন্ত পরিশীলিত একজন মানুষ বলে পরিচিত। আহ আপনার পক্ষে এই এই পুরো পরিস্থিতিটি কিভাবে করে, এই চাপ আপনি কিভাবে মোকাবেলা করছেন, খুবই জানতে ইচ্ছা করছে আমার। আচ্ছা, এই চাপের কথা আগে তোমাকে যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। আমাকে অ্যারেস্ট করবে কি কারণে? আমার অপরাধটা কি? আমি সবসময় 96 সাল থেকে নির্বাচন করেছি এবং সব নির্বাচনে একেবারে 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন আমরা করিনি, তার জাতীয় পার্টি করে। আওয়ামী লীগ বিএনপি এককভাবে করেছিল, টিকতে পারেনি। 3-4 মাস পরে আবার সেই নির্বাচন থেকে আমি সবসময় আছি, সঠিক নির্বাচনে সবসময় এসেছি। 2008 পর্যন্ত যখন আমরা ছিলাম সেটাও নির্বাচন, সেখানে আমি মন্ত্রী হয়েছি। তারপরে 2014 নির্বাচন যখন হলো তখন কিন্তু আমি নির্বাচন করিনি, আমাদের দলের এরশাদ সাহেবও নির্বাচন করতে চায়নি। এবং তোমার মনে আছে কিনা, আমার তুমি মনে তখন আছে। আমার বাসায় গিয়েছিলে আমার ইন্টারভিউ না, যেহেতু এরশাদ সাহেব যখন আমাকে বললেন যে এটা আমি নির্বাচন থেকে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে বললেন তুমি ঘোষণা দাও আমরা নির্বাচনে নেই, এই নির্বাচন থেকে আমরা চলে আসব, তখন আমি কোনো জায়গায় প্রেস কনফারেন্স করার জায়গা পাচ্ছিলাম না। তখন তোমরা এসে আমার বাসায় এসে আমার থেকে তুমি ছিল তার মতো। তো আমি তখন বললাম যে আমরা নির্বাচন করছি না, আমি নির্বাচন করবো না। আমরা উইথড্রল লেটার দিয়েছি এবং এরশাদ সাহেবও দিয়েছেন। এরশাদ সাহেব বলেছেন কেউ নির্বাচন করবে না, নির্বাচন করলে শাস্তি দেওয়া হবে। তারপরে ওনাকে ধরে নেওয়া হচ্ছে জোর করে, আমি তো মন্ত্রী। তারপরেও তখন আমার বাসার মধ্যে অ্যাটাক করলো, তুমি তখন বাসায় ছিলে। আমি তারপর জি থেকে আমি ছিলাম হ্যাঁ, তখন। তারপরেও কিন্তু আমরা পিছু পা হইনি। আমি বলছি আমি নির্বাচন করব না, এবং আমার সঙ্গে 277 জনের মতো নির্বাচন থেকে উইথড্র করলো। অনেককে বলা হয়েছিল, ডিসিরা বলেছিল যে আপনার তো প্রতিদ্বন্দ্বী স্যার নেই, উইথড্র করছে, আপনি এমপি হবেন। তারপরেও আমাদের লোকেরা নির্বাচন করেনি। যাই হোক, আমাদের 20-30 জনকে নিয়ে নির্বাচন করানো হয়েছে। যাই হোক, ওনারা করেছেন, আমার ভাবি ছিলেন। এটা তারপরে অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে করেছেন, কিন্তু আমরা করিনি। সেখানে বলি, কিন্তু 2014 এই যদি তারা বলে যে অবৈধ সরকারকে আমার আমি দেয়নি, আমার দলের মেজরিটি লোক দেন, 90% লোক দেননি। তারপরে কিন্তু বিএনপি দিয়েছে। তারপরে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে, যদি নির্বাচন অবৈধ হয়, সেই নির্বাচনে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়, অবৈধ প্রধানমন্ত্রী হয়, সেখানে সেই নির্বাচনে কিন্তু বিএনপি সহ অন্যান্য সবাই সবাই কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল লোকাল গভর্নমেন্টে। 2018-তে যে নির্বাচন হওয়ার, সেই সময়ও প্রধানমন্ত্রী যদি উনি যদি অবৈধ হন এবং ওখানে যদি সেই অবৈধ সরকারকে যদি খালি আমরাই দিয়ে থাকি, সে তো নয়। সেখানে কামাল হোসেনের নেতৃত্বে আর সব দল মিলে তারাও কিন্তু একটা সেই সেই অবৈধ সরকারকে স্বীকৃতি দিয়ে আবার নির্বাচন করেছিলেন। এবং সেই নির্বাচনে 5 বছরের মধ্যে 4 বছরের মতো, 1 মাস কম 4 বছর তারা সংসদে থেকেছেন। তা বৈধতা কি কেবল আমরাই দিয়েছি আর আমি দিয়েছি? বিএনপি দেয়নি, অন্য দল দেয়নি? আর 2024-এ আমরা একটা বিশেষ কারো ভাবে প্রেশারাইজড হয়ে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে। এটা আমরা পরবর্তীকালে সেটা ডিক্লেয়ার দিয়েছি কেন কিভাবে হয়েছে। ওই সময় দিয়েছি যখন তারা বলে ফেসিবাদ। ফেসিবাদ কথা তো আমরা আগে জানতাম না, আমরা জানতাম স্বৈরাচার, আমরা জানতাম একনায়কতন্ত্র ইত্যাদি। ফেসিবাদ নতুন শুনলাম, এটার মানে আমি এখন ক্লিয়ারলি জানি না। তো ফেসিবাদই যদি ধরি, তাহলে ফেসিবাদের সময় যদি সেই সময় কিন্তু আমরা সাহস করেছি এবং সবসময় যখন বিরোধী দলে ছিলাম সাহস করে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি আন্ডার ভেরি এক্সট্রিম সার্কামস্টেন্স। ওনারা যারা বিদেশ থেকে ইউটিউবে বলে বা এখানে ইউটিউবে কথা বলে তা না, পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেছে যে আপনি স্বৈরতান্ত্রিক, আপনি একনায়কতন্ত্র করছেন, এইসব কথা আমরা বলেছি।
ওনারা কেউ বলেনি। আর 2024 তারপরে বললাম 2024 নির্বাচনে যদি অংশগ্রহণ করে থাকি, ধরলাম যে আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা করেছি, অপরাধটা কি করেছি? এটা কি কোনো সংবিধান লঙ্ঘন হয়েছে, কোনো আইন লঙ্ঘন হয়েছে? আমাকে অ্যারেস্ট করবেন কিসের উপরে? যদি বলেন যে জনগণ, এটা বেশিরভাগ জনগণ এই নির্বাচন চায়নি, ফাইন, বেশিরভাগ জনগণ চায়নি, আমরা বুঝেছি, সেটা তো জনগণ বিচার করবে। আপনি নির্বাচন দেন, নির্বাচনে বলবে যে না আমরা এনাদেরকে চাই না, যেহেতু বেশিরভাগ জনগণ আমরা ওই সময় নির্বাচন চাইনি, ফাইন, আমরা তো এটার জন্য। কিন্তু আপনি এখন আমাকে অ্যারেস্ট করছেন, এখন এই কথা কেন বলছেন? কি দোষ আমার? বরং আমি এমপি থেকে আমি ছেড়ে দিয়েছি। আমার দলের প্রচুর মানুষ এমপি হতে পারতেন, তাদেরকে বলা হয়েছিল তোমরা চুপ করে থাকো, এমনি তোমরা এমপি হয়ে যাও, তারা উইথড্র করেছেন, বলে আমরা থাকবো না। এবং 2000 তোমার ইয়েতে এসে সবসময় আমরা, যখন আমরা এমপি হলাম না 2018, 2014 পরবর্তীকালে আমাকে আওয়ামী লীগের থেকে তো আবার নতুন ভাবে আমাকে মন্ত্রী করার জন্য অফার দেওয়া, সেটাও জানি, সাক্ষী প্রমাণ আছে। আমি সেটাও হইনি। আমি আমার দলের লোক যারা নির্বাচন বর্জন করেছে তারা এমপি হবে না, এমপি হয়নি, তারা আমি মন্ত্রী হব, আবার সংসদে বসবো, তাদেরকে বিট্রে করে আমি এটা করতে পারবো না, এবং আমি সেই জন্য যখন করিনি। কাজে আমরা মন্ত্রী হই নাই, আমরা এমপি হই নাই। আর এখন তো এমপি হওয়ার জন্য কত রকম লাভালাভি করছে, মানুষ খুন করে ফেলছে। আর আমাদেরকে জেলে দিবে কি আইনে দিবে? কেন বলা হচ্ছে এসব কথা? কে বলছেন? আমার বিরুদ্ধে একটা প্রচারণা, আমি নাকি আরেকটা প্রচারণা হলো ভারতের দালাল। কি জন্য? আমি দিল্লি থেকে এসে আমি ঢাকায় এসে বলেছিলাম আমি ভাই খুব টায়ার্ড, আমি কথা বলতে পারবো না। এটা চ্যাটামাস রুল হলো যে বিদেশে এসে কথা বললে, আমি সবসময় এটা করে আসছি, আমি মন্ত্রী ছিলাম, আমি জানি দুই পক্ষে কথা বলালে ওদের সঙ্গে জিজ্ঞাসা করতে, ভাই আমি প্রেসে কতটুকু বলবো। আমি শুধু এটা এক্সকিউজ নিচ্ছিলাম কারণ আই ওয়ান্টেড টু টেক রেস্ট আমার। এবং তারপর দিন আমাকে কথা বলতে চেয়েছিলাম সাজিয়ে, কারণ ওখানে আমি যে কথাগুলো বলেছি সেটা সরকার, তৎকালীন সরকারের পক্ষে যেত না, এবং সেটা বলে আমি একটা বিপদে পড়তে পারতাম, যে হঠাৎ করে একটা স্লিপ অফ টাং হয়ে যায়। সেই জন্য আমি সময় নিতে চেয়েছিলাম। তার থেকে এখন নাম দেওয়া হলো আমি ভারতের এজেন্ট, আমি দালাল। আর এখন আর একটা হলে আমরা বিরাট অপরাধ, কেন আমি জেলের বাইরে? হোয়াট ইজ মাই ফল্ট? আই ওয়ান্ট টু আস্ক দোজ পিপল, হোয়াট ইজ মাই ফল্ট? তোমরা কি কতটুকু তোমরা স্যাক্রিফাইস করছো দেশের জন্য? কতটুকু তোমরা তোমাদের দেশের মধ্যে কন্ট্রিবিউশন আছে? কি কথা বলছো? কাকে কথা বলছো? কার জন্য কথা বলছো? কার বিপক্ষে বলছো? আই এম রেডি টু গিভ মাই লাইফ, আই ডোন্ট কেয়ার। আমার জীবনের শেষ পর্যন্ত চলে আসছে, আর কদিন বাঁচবো আমি? এইসব কথা, সাজানো কথা, মানুষের বিদেশিদের থেকে শিখে এসে এসব কথা বলো আমাদের মতো মানুষকে বেইজ্জত করার জন্য। আমরা সবসময় দেশের পক্ষে কাজ করেছি, এখনো দেশের পক্ষে কাজ করে যাচ্ছি। আমার শাস্তি যদি দেশের জনগণ, আমি 100 বার মাথা পেতে নেব। যদি জনগণ আমাকে এখন ফাঁসি দেয়, আমি রেডি টু টেক ইট। কিন্তু আননেসেসারি বিচার নাই, আচার নাই, আমাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাকে তুমি দল নিষিদ্ধ করো নাই, কোন অথরিটি, কোন আইনে? আমি তো মন্ত্রী ছিলাম, কোন আইনে একজন স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিতে পারে যে তাদেরকে মিটিং মিছিল করতে দিতে পারবেন না? কেন দিতে পারবেন না? কেন পুলিশ আমাকে বাধা দিবে? যে আইনটা ছিল শেখ হাসিনা বলছিল পারমিশন দিয়ে, এটা 15th অ্যামেন্ডমেন্ট ছিল, এটা সংবিধানে পরিবর্তন করে আনা হয়েছে। এটা আমি মনে করি এটা অবৈধ। এটা এখন হাইকোর্টে তো এটাও ইয়ে করে দিচ্ছে। আমি গভর্নমেন্টের পারমিশন নিয়ে আমাকে আমার আমার সাংবিধানিক যেটা অধিকার, আমার রাজনৈতিক অধিকার, সারা বিশ্বে আমার মিটিং করবো, মিছিল করবো, আমার মতবাদ জানাবো, এটা যদি বন্ধ করো তাহলে কোনো গণতন্ত্র আছে নাকি এটা? তো সেইখানে প্রশ্ন আসলো যে আমি মিটিং করতে গেলে যদি সেখানে পুলিশকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাধা দেয়, আমি মনে করি, আমি মন্ত্রী হিসেবে আমার অভিজ্ঞতা থেকে, এটা বেআইনি অর্ডার, দিস ইজ ইলিগাল অর্ডার। এবং এইসব ইলিগাল অর্ডার দিলে এখন যে বলা হচ্ছে যে নিরীহ বাচ্চা ছেলেগুলি চাকরি করে, চাকরিজীবী ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি, তারা বিভিন্ন সময় সরকারের নির্দেশে কাজ করেছে। সরকার নির্দেশ দিলে তাদের বউ বাচ্চা কাচ্চা তাদের মানে চাকরি চলে যাবে, বিভিন্ন শাস্তিতে পড়বে, তাদের তো বাঁচতে হবে তাদের পরিবার নিয়ে। এইটি কথাটা তারা বুঝতে পারে না। তারা এখন আবার বলছেন যে হ্যাঁ তখন খারাপ করছেন, বেআইনি আদেশ। এখন যারা পালন করছে তাদেরকে ভবিষ্যতে কি বলা হবে? এরকম ধরনের অনেক অপকর্ম হচ্ছে, অনেক জায়গায় পিটিয়ে লোক মারা হচ্ছে, পুলিশ কিছু বলছেন না, প্রোটেকশন দিয়ে রাখছেন তাদেরকে বিভিন্নভাবে, তখন কি কথা বলা হবে? কথা হলো যে অর্ডার যদি আপনি ইলিগাল দেন, যে অর্ডার দিবে তার। কিন্তু আমি যখন চাকরি করি, আমাকে তো অর্ডার না মানলে, আমাদের মতো দেশে যারা আমরা নিম্নবিত্ত থেকে আসি, তাদেরকে তো মানুষকে তাদের বউ ছেলে পেলে, তাদের বাবা মা, তাদের উপর ডিপেন্ড করে। তারা তো সরকারের বাইরে যাওয়ার তো কোনো সময় সুযোগ নেই। তারা তো সরকারের দায়িত্ব অর্ডার পালন করতে হয় যতটুকু সম্ভব। এবং সেখানে যদি একেবারে অতিরিক্ত বাড়াবাড়ি কেউ করে, সেটা আপনি দেখতে পারেন। কিন্তু ঢালাও ভাবে সমস্ত পুলিশ কর্মকর্তা 15 বছর যাচ্ছিল, সবাই আপনার হয়ে গেল, কি বলে, দোষর হয়ে গেল, এবং সবাই একেবারে
কি মানে আইসিটির মামলা, তাদের ফাঁসি দেওয়া হবে, এবং সব ডিসি এসপি সবাইকে এরকম ফাঁসি দেওয়া হবে আইসিটির মামলা দিয়ে। অনেক বড় বড় অফিসাররা এখন তাদেরকে ডিফেন্ড করতে ভয় করছে, তাদেরকেও ফাঁসি দেওয়া হবে। ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। চাকরিতে আতঙ্ক সৃষ্টি করে আপনি অ্যাডমিনিস্ট্রেশন কোনদিন কন্ট্রোল করতে পারবেন না। আমার দেশ এটা আমেরিকা না। এখানে আপনি সরকার প্রধান যেটা বলবে বা সরকার যেটা বলবে, সেটা যদি খারাপ কথা হয় আপনাকে মানতে হবে। আপনি যারা বড় বড় কথা বলছেন আর তাদের কাছে মনে হয় বুঝতে হবে যে আপনি কাকে বলছেন, কি বলছেন। আমাদেরকে জ্যান্ত কবর দিতে পারেন না, আমাদেরকে এখনো বিচার করেন নাই, এখনো ফাঁসি দেন নাই, তারপরে না আপনি জ্যান্ত কবর দিবেন। আপনি জ্যান্ত কবর দিচ্ছেন, এখন আমরা মিছিল করতে পারবো না। এখন আওয়ামী লীগ মিছিল, আওয়ামী লীগের পক্ষের লোক আমি নাই, এটা একটা স্বাভাবিক কথা। আপনি তাকে ব্যান করেন নাই, কোন আইনে আপনি তাকে আপনি মিছিল করতে দেবেন না? কোন আইনে পুলিশ দিয়ে আপনি অর্ডার দিয়ে এটা বন্ধ করবেন? কোথা থেকে আইন বের করছেন? কি আইনে এটা? কোন দেশের আইনে হতে পারে এটা? এবং পুলিশ কেন এটা বন্ধ করবে? পুলিশ কেন তো এখন বলে না যে এই আইনটা তো বেআইনি আইন, আমি এটা মানবো না? যদি বলে তখন আপনারা কি করবেন? এইগুলো কথা চিন্তা করতে হবে। তো আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর লোক, আমরা তো রাস্তা থেকে হঠাৎ করে এসে আসিনি। ওনারা বর্তমানে, আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার শ্রদ্ধেয় মানুষ আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান, কিন্তু কতগুলো জিনিস ওনাকে বুঝতে হবে। একটা জিনিসকে বীজ বা চারা গাছ দিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ গাছের ফুল ফল এবং ছায়া হয় না। চারা গাছের কে ফুল ফল হওয়ার জন্য একটা সময় দিতে হয়, সেই পর্যন্ত তাদেরকে গ্রো করতে হয়। সেইটা গ্রো করার সময় না দিয়ে আপনি যতই আপনি সার দেন আর যতই আপনি ইনজেকশন দেন আর যাই করেন, ওই চারা গাছ তো আর বড় গাছ হয়ে আপনার ফুল ফল এবং ছায়া দিতে পারবে না। একটা ভাতের চালে আপনি যতই আপনি টেম্পারেচার বাড়িয়ে দেন, ভাত খাওয়ার জন্য যে সময়, সে সময় তো দিতে হবে। কাজে আপনি যাকে দিবেন, সে আপনি যত ভালো লোকই হন, আমি এটা কথা বলতে চাচ্ছিলাম, তাকে তো প্রত্যেকটা জিনিসের একটা ন্যাচারাল ব্যাপার আছে। তো আপনি আপনি যত ভালো লোক হন, আপনি ওনার কথাতেই বলতে চাচ্ছি, ওনাকে সবাই সম্মান করে, সবাই আমরাও সম্মান করি। উনি দেশের জন্য একটা গৌরব, দেশের অনেক উনি সম্মান নিয়ে এসছেন। আমরা ওনাকে এই জন্যই ওনাকে বসানোতে আমরা একমত হয়েছি। নির্লোভ মানুষ আমরা মনে করি এখনো নির্লোভ, ওনার কোন রকম দুর্নীতির কথা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করতে চাই উনি ভালো মানুষ, সব দিকই ভালো, যে যাই বলুক না এখন। তারপরেও ওনাকে বুঝতে হবে যে ওনার দ্বারা তো সব কাজ সম্ভব না। এটা আমরা এখনই বুঝতে পারলাম যে আপনার, উনি হয়তো একটা কথা বলছে, একজন খুব ভালো সার্জন, হার্ট সার্জন, আমার হার্টের সার্জন দরকার, নাহলে আমি মারা যাবো। কিন্তু কথা হলো, এই হার্টের সার্জন আমার খুব প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, তাকে আমি প্লেন চালাতে দিব? আমার যে আপনি প্লেনটা চালিয়ে নিয়ে যান, প্লেন চালানোর জন্য তো আমার একটা পাইলট লাগবে।